আলিবাবা ৪৮ চোরের গল্প সবাই শুনেছেন, কিন্তু এই গল্পটি আলিবাবা ৪৮ চোরের মতো সহজ সাধারণ কোনো গল্প নয়। গল্পটি এক রাতের ট্রেন জার্নি নিয়ে, যেখানে একদল ডাকাত এসে লুটপাট আর নৃশংস হত্যাকাণ্ড চালায়। তাদের এই নৃশংস মৃত্যুর খেলা রুখে দাঁড়ায় এক আর্মি কমান্ডো। এক রাতের এই ট্রেন জার্নি যেন সবার জীবনে কাল হয়ে দাঁড়ায়। কি হবে শেষ পর্যন্ত? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আনিয়া। মুভি সেন্সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। দুর্দান্ত অ্যাকশন আর লোমহর্ষক মুহূর্ত নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড অ্যাকশন মুভি কিল। মুভির শুরুতে দেখা যায় অমৃত রাঠোর নামের একজন আর্মি কমান্ডোকে, যে সম্প্রতি একটি 10 দিনের অপারেশন শেষ করে ফিরেছে। তার সাথে আমরা দীনেশকেও দেখতে পাই। দীনেশ অমৃতের খুবই ভালো বন্ধু। মিশন থেকে ফিরে অমৃত তার ফোন অন করে দেখতে পায় তার ভালোবাসার মানুষ তুলিকা তাকে অনেকগুলো মেসেজ করেছে। মেসেজ থেকে অমৃত জানতে পারে তুলিকার বিয়ে তার বাবা অন্য কোথাও ঠিক করেছে, আর কালকেই তুলিকার এঙ্গেজমেন্ট। তাই অমৃত দেরি না করে বন্ধু দীনেশকে নিয়ে রওনা হয় করাচির উদ্দেশ্যে। সিন শিফট হলে দেখানো হয় গল্পের হিরোইন তুলিকাকে। তুলিকার ছোট বোন বলে, তুমি এই বিয়ে কেন করছো? তুমি তো অমৃতকে ভালোবাসো। উত্তরে তুলিকা বলে, তার বাবা যার সাথেই বিয়ে ঠিক করুক না কেন, বিয়ে তো সে অমৃতকেই করবে। রাতে তুলিকার এঙ্গেজমেন্ট শেষ হলে অমৃত আসে তুলিকার সাথে দেখা করতে। তুলিকাকে বলে সে তাকে নিয়ে যেতে এসেছে। এতে তুলিকা রাজি না হয়ে বলে তার বাবা তাদের খুঁজে বের করবে, এমনকি মেরেও ফেলতে পারে। তুলিকা আর অমৃতের কথা থেকে বোঝা যায় তুলিকার বাবা এদেশের অনেক বড় বিজনেসম্যান, নাম তার বলদেব সিং ঠাকুর। তুলিকা অমৃতকে তার বাবার সাথে সরাসরি কথা বলতে বলে, তাই অমৃত তুলিকার কথা মতো রাজি হয়ে যায়। বেশ কিছু সময় পার হলে অমৃতের ফোনে তুলিকার মেসেজ আসে কাল তারা দিল্লি যাচ্ছে। তাই অমৃত তার বন্ধু দীনেশকেও বলে দিল্লি যাওয়ার জন্য। আর দিল্লি যাওয়ার পর তুলিকার বাবার সাথে অমৃত কথা বলবে। পরের দিন তুলিকা আর তার পরিবার স্টেশনে পৌঁছে যায়। কিছুক্ষণ পরেই তাদের ট্রেনটি স্টেশন থেকে যাত্রা শুরু করে। এরপরেই গল্পের অন্যতম এক চরিত্র ফানিকে দেখানো হয়, যে এক পেট্রোল পাম্পে কাজ করত। পরবর্তী সিনে আমরা ফানিকেও সেই একই ট্রেনে দেখতে পাই। ট্রেনে ওঠার পর ফানির বাবা ফোন করে বলে সবকিছু রেডি আছে, সবাই ট্রেনে উঠে গেছে, সুযোগ বুঝে কাজ শুরু করে দিতে, কোনো ভুল যেন না হয়। আধা ঘন্টা আছে তোমার কাছে। বগি নাম্বারের কথা জিজ্ঞেস করলে ফানির চোখ যায় তুলিকার ওপর। তুলিকাকে একটু অন্যভাবে দেখে বগি নাম্বার জেনে ফানি তার বাবাকে জানিয়ে দেয় সে A1-এ আছে। তারপর দেখা যায় অমৃত তুলিকাকে সারপ্রাইজ দিতে একই বগিতে চলে আসে দেখা করতে, আর বিয়ের জন্য প্রপোজ করে। তুলিকা অমৃতকে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। রাতে তুলিকার বোন আহানার ওয়াশরুম চাপে। তখন তুলিকার মা আহানাকে সাথে করে বডিগার্ড নিয়ে যেতে বলে, কিন্তু আহানা বডিগার্ড ছাড়াই চলে যায়। তখন দেখা যায় ফানি একজন পুলিশের সাথে কথা বলছিল, আর অন্যদিকে ফানির লোকজনেরা কেউ কেউ নেটওয়ার্ক জ্যামার সেট করে দেয়। এক বগি থেকে অন্য বগিতে যাওয়া আসার জন্য রাস্তাও বন্ধ করে দেয়। পুলিশের একটু সন্দেহ হলে পেছনে ঘুরতে ফানি তার হাতে থাকা অস্ত্র দিয়ে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে বসে। ট্রেনের মধ্যে লুটপাট ও হইচই শুরু হয়ে যায়। এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন ফানি ও তার সাথের লোকেরাই হলো ডাকাত। তাদের পুরো পরিবারের সবাই এই ডাকাতি পেশায় নিযুক্ত। সবাই দল বেঁধে ডাকাতি করে। ফানির লোকেরা 4টি বগি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। লুটপাটের সময় ফানির নজর পড়ে তুলিকার ওপর। তুলিকাকে দেখার পর থেকে ফানির মনে যেন লাড্ডু ফুটছিল। তাই ফানি তুলিকার সাথে কথা বলার চেষ্টা করে। তখন তুলিকার বাবা নিজের পরিচয় দিয়ে বলে তার ও তার পরিবারের কিছু হলে পুলিশ তাদের কাউকে ছাড়বে না। এখান থেকে ফানি জানতে পারে তুলিকার বাবা বলদেব সিং ঠাকুর ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। তখন ফানি বলে তুলিকার বাবা তাদের জন্য একটা বড় জ্যাকপট। তাই ফানি তুলিকার পুরো পরিবারকে কিডন্যাপ করতে চায়। সিন শিফট হয়ে অমৃত আর দীনেশকে দেখানো হয়। অমৃত সুযোগ বুঝে তুলিকাদের বগিতে এসে দেখে ফানি তুলিকার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে। তখন অমৃত ফানিকে লাথি দিয়ে অন্যদিকে সরিয়ে দেয়।
ফানির চাচা তুলিকার মাকে মারতে যায়, আর তখন দিনেশ উল্টো ফানির চাচার পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। তুলিকা সুযোগ বুঝে অমৃতকে সবটা খুলে বলে। তুলিকার মা অমৃতকে আহানার কথা বললে অমৃত আহানাকে আনার জন্য অন্যদিকে যায়, আর তুলিকার পরিবারকে অমৃত একটি সেফ বগিতে নিয়ে যায়। অন্যদিকে ফানির চাচা মারা যাওয়ার কারণে ডাকাত দলের সবাই অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। ফলে তুলিকার পরিবারকে সবাই খুঁজে বের করে আবারও হামলা চালায়, কিন্তু দিনেশ আর অমৃত তাদের সাথে লড়াই করতে থাকে। হঠাৎই ফানি এক বাচ্চার গলায় ছুরি ধরে অমৃত আর দিনেশকে জিজ্ঞেস করে তুলিকার ফ্যামিলির কথা। তখন ফানি একজনের থেকে বন্দুক নিয়ে শুট করলে দিনেশের গায়ে গুলি লেগে যায়। তারপর আবারও তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে ফানি দিনেশের গুলি লাগা জায়গায় ছুরি ঢুকিয়ে দেয়, দিনেশকে টেনে নিয়ে দরজা লক করে দেয়। আর অমৃত ফানির চাচাতো ভাইকে বন্দি করে ট্রেনের দরজার সামনে ঝুলিয়ে বেঁধে রাখে, আর জিজ্ঞেস করে তারা কয়জন আছে আর কোন কোন বগিতে আছে। এরপরের সিন শিফট হলে দেখা যায় ফানির বাবাকে। ফানির বাবার নাম পানি। ফানির বাবাকে একজন ফোন করে তাদের পরিস্থিতি আর তার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানালে ফানির বাবা আরও কিছু লোকজন নিয়ে সামনের স্টেশন থেকে ট্রেনে উঠে পড়ে। তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে চায় সে। অন্যদিকে অমৃত তুলিকার কাছে এসে আত্মরক্ষার জন্য তুলিকাকে একটি ছুরি দিয়ে যায়। এরপর অমৃত দিনেশকে ডাকাতের দল থেকে বাঁচানোর জন্য সামনের একটি বগিতে চলে আসে। তখনই ডাকাত দলের কয়েকজন অমৃতের ওপর হামলা চালায়। এরপর অমৃত সেই ডাকাত দলের সবাইকে মারতে শুরু করে, আর তখনই সিদ্ধি নামের একজন লম্বা হাট্টা কাট্টা ডাকাতের সাথে অমৃতের লড়াই শুরু হয়। অমৃত সিদ্ধির সাথে পেরে ওঠে না, এমনিতেও সে অনেক আহত ছিল। সিদ্ধি আর একজন ডাকাত অমৃতকে বন্দি বানিয়ে ফানির বাবার কাছে নিয়ে আসে। ফানির বাবা অমৃতকে দেখে প্রচণ্ড রেগে যায় আর অমৃতকে মারতে থাকে। অন্যদিকে দিনেশের জ্ঞান ফিরলে ডাকাতের সাথে ফাইট করতে শুরু করে। এটা দেখে ফানির বাবা বানি দিনেশকে থামানোর জন্য যাচ্ছিল। তখন ফানির বাবাকে আরিফ এসে আটকায়, আর সিদ্ধি আরিফের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এসব দেখে অমৃত অবাক হয়ে যায়, আর তখনই সিদ্ধি অমৃতের মাথায় আঘাত করে বসে। অন্যদিকে ফানি তুলিকাদের বগিতে পৌঁছে যায়। তুলিকা দৌড়ে অন্য একটি বগির সামনের দরজায় পৌঁছানোর চেষ্টা করে যেখানে অমৃত ছিল। ফানি তুলিকার কাছে যাওয়ার চেষ্টা করলে অমৃতের দেওয়া ছুরি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু ভয়ে তটস্থ তুলিকা আত্মরক্ষা করতে ব্যর্থ হয়। দরজার অপর প্রান্তে থাকা অমৃত দেখতে পায় ফানি তার সব থেকে প্রিয় মানুষটিকে খুবই নৃশংসভাবে আঘাত করছে। ফানি প্রথমে তুলিকার পেটে আঘাত করে, এরপর তুলিকার গলায় ছুরি ঢুকিয়ে দেয়। তুলিকার গলা থেকে গলগল করে বের হতে থাকে রক্ত। রক্তাক্ত হাত দিয়ে দরজার কাছে শেষবারের মতো অমৃতের দিকে তাকিয়ে হাত বাড়ায় তুলিকা। এ যেন ভালোবাসার সাথে অত্যন্ত নির্মমতা। অমৃত চিৎকার করে ওঠে তুলিকার নাম ধরে। শরীরে জমে থাকা সব শক্তি আর জোর দিয়ে চেষ্টা করে তুলিকার কাছে যেতে, কিন্তু সিদ্ধি তাকে এমনভাবে আটকে রেখেছিল যে শেষবারের মতো তুলিকার কাছে যেতে পারে না। এক মুহূর্তের মধ্যেই যেন থমকে যায় অমৃতের জীবন। যাকে নিয়ে সারাটি জীবন বাঁচার কথা ছিল, চোখের সামনেই সেই মানুষটিকে খুন হতে দেখে অমৃত যেন শোকের পাথর হয়ে গেছে। এরপর ফানি তুলিকাকে ট্রেন থেকে ফেলে দেয়। শোকে পাথর হয়ে যায় অমৃত, আর সিদ্ধি তাকে টানতে টানতে বগির সামনের দরজায় নিয়ে আসে। দরজায় লেগে থাকা তুলিকার রক্তাক্ত হাতের শেষ চিহ্নটি দেখে ভেঙে পড়ে অমৃত। ডাকাতরা অমৃতকে ট্রেন থেকে ফেলে দিতে যাবে, এমন সময় অমৃত প্রচণ্ড রাগে ক্ষোভে ডাকাত দলদের মারতে থাকে। আর এবার অমৃত শুধু এদের মারছিলই না, বরং প্রত্যেককে যেন মৃত্যু উপহার দিচ্ছে। তুলিকার হত্যার প্রতিশোধ নিতে থাকে অমৃত। ফানির বাবা বানি বলে, আমরা আর কোনো পরিবারের সদস্যকে হারাতে চাই না, যা হয়েছে এ পর্যন্তই শেষ। তারা সামনের বগির দিকে যেতে থাকে, কিন্তু সামনের বগিতে যাওয়ার পর সবার চোখ যেন কপালে,
কারণ অমৃত তাদের লোকজনকে মেরে তাদের লাশ ঝুলিয়ে রেখেছে। পুরো বগি ভর্তি লাশ, ঠিক কসাইখানাতে যেমন গরু ছাগল মেরে ঝুলিয়ে রাখা হয় ঠিক তেমন। এরপর অমৃত পুরোপুরি তৈরি হয়ে যায় ডাকাতদেরকে মারার জন্য। বগির আলো নিভিয়ে অন্ধকার করে দেয় অমৃত। এরপর আবারও হামলা করতে থাকে, এক একজনকে নির্দয়ভাবে মারতে থাকে অমৃত। আর তখনই অমৃতের সাথে লড়তে আসে সেই সিদ্ধি। দুজন আবার লড়াই করতে থাকে, কিন্তু এবার অমৃত সিদ্ধিকে কোনো ছাড় দেয়নি। অন্যদিকে পানি তার লোকজনদেরকে ট্রেন থেকে নিচে নামিয়ে দেয় জীবন বাঁচানোর জন্য, কিন্তু ফানি আবারও কি যেন একটা ভেবে ট্রেনে ফিরে আসে। ট্রেনে আবারও উঠে ফানি দেখতে পারে বগিতে কয়েকজন পুলিশ ছিল, আর পুলিশ ফানিকে দেখে কিছু করতে যাওয়ার আগেই ফানি তাদেরকে মেরে ফেলে। দিনের শেষে ফানির সাথে ফাইট করতে থাকে, কিন্তু ক্ষিপ্ত ফানি দিনেশকেও মেরে ফেলে। চোখের সামনে আবারও দেখতে পায় নিজের সব থেকে কাছের বন্ধুর মৃত্যু। এবার অমৃত রাগের সীমা অতিক্রম করে সবাইকে মারতে থাকে। অমৃত ফানির বাবাকে অনেক মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে বাণীর মুখের ভেতর অ্যালকোহলের বোতল ঢুকিয়ে দেয় অমৃত। তারপর লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর এসব দেখে ফানি অবাক হয়ে অমৃতকে বলে, এভাবে কেউ মারে? তুমি তো রাক্ষসের মতো, এভাবে কোনো মানুষ কিভাবে মারতে পারে? আর অমৃত রাগে ক্ষোভে ফানির মাথায় আঘাত করে। ফানি নিচে পড়ে যায়। ফানি ততক্ষণে আধমরার মতো হয়ে গিয়েছিল, তবুও যেন অমৃত শান্ত হয় না। বারবার আঘাত করে থেতলে দেয় ফানির মাথা। এ যেন এক ভয়ঙ্কর রূপ অমৃতের। তুলিকা আর দিনেশকে হারানোর ক্ষোভ যেন সে ফানির ওপর ঝাড়ছিল। এরপর আর্মিরা পৌঁছে পুরো সিচুয়েশন নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। আহত অবস্থায় অমৃত একটি বেঞ্চে বসে বসে তুলিকার কথা ভাবতে থাকে, আর তার কল্পনায় তুলিকা তার পাশে এসে বসে। অমৃতের দিকে তাকিয়ে তুলিকা যেন বোঝাতে চাইছে, আমি তোমার সাথে সব সময় আছি, ভালোবাসা মরে না, মরে গিয়েও যেন ফিরে আসে বারবার। এভাবেই শেষ হয় এক অসমাপ্ত ভালোবাসা আর ভয়ঙ্কর এক গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশন পেতে মুভি সেন্সের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।